আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস সিরিজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, বরাবর মতো আজকেও আপনাদের জন্য সাজিয়েছি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্যের পরিবেশনা। সর্বপ্রথম থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের সৈন্যের মধ্যে গোলাগুলি এবং সেখানে বহু হতাহত। এরপর থাকছে মধ্যপ্রাচ্যের রসায়নে নতুন করে পড়েছে ভারত, তাদের কোনো আর আসলে তেমন একটা উপায়ন্তর নেই। এরপর থাকছে মধ্যপ্রাচ্যে যে নতুন করে চুক্তি হলো ভারত পাকিস্তান এবং তুরস্কের মধ্যে, সেই চুক্তি নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের নতুন করে যে বক্তব্য এবং ব্রিফিংস, সবকিছু নিয়ে আপনাদের জন্য আজকে দারুণ একটা সংবাদ পর্যালোচনার পরিবেশন আমরা তৈরি করেছি। দর্শক, শুরুতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনার এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আরো দর্শকের কাছে আমাদের এই তথ্যগুলো দ্রুত পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন এবার শুরু করি। প্রিয় দর্শক, আব্রাহাম লিঙ্কন, আপনারা নাম শুনেছেন অবশ্যই সবাই। এই নামটি যে শুনেনি বর্তমান বিশ্বে এ ধরনের লোক কিন্তু খুবই কম থাকতে পারে। সেটা হয়তো বা বিশ্বের কোনো আনাচে কানাচে কোনো লোক হয়তো বা এই নামটি শুনেনি। তো আব্রাহাম লিঙ্কন কিন্তু আমেরিকার একটা প্রেসিডেন্টের নাম, এটা একটা খ্যাতনামা প্রেসিডেন্ট। বর্তমানে তিনি বেঁচে নেই, তবে এই আব্রাহাম লিঙ্কন হচ্ছে বর্তমানে আমেরিকার একটা বিশেষ যুদ্ধযানের নাম। সেটা হচ্ছে আমেরিকার একটা নৌবাহিনীর জাহাজ, যে জাহাজটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ হিসেবে খ্যাত। এবং এই আব্রাহাম লিঙ্কনের কিন্তু সারা পৃথিবীব্যাপী একটা নাম ডাক আছে। যে আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে সামগ্রিক যুদ্ধ সরঞ্জাম, সেখানে আছে রাডার ব্যবস্থাপনা, সেখানে আছে মিসাইল ব্যবস্থাপনা, সেখানে আছে বিমান উড়ার ব্যবস্থাপনা, অর্থাৎ জঙ্গি বিমানের অনেকগুলি হ্যাকার সেখানে আছে। এই রণতরীতে কিন্তু আমেরিকান 35 অবস্থান করে এবং সেখান থেকে তারা বিভিন্ন দেশে আক্রমণ করে এই রণতরী থেকেই। এবং এখানে রয়েছে শত শত সেনাবাহিনী থাকার জায়গা, এভরিথিং। অর্থাৎ সেনাবাহিনী পুরো একটা ছোটখাটো দেশ বলা যায়। একটা দেশ রক্ষার জন্য যতগুলো সিস্টেম আছে, প্রায় সবগুলো সিস্টেম কিন্তু এই আব্রাহাম লিঙ্কনের মধ্যে নিযুক্ত আছে। শুধুমাত্র হয়তোবা স্থলে যুদ্ধ করার জন্য যে ট্যাঙ্ক আছে, আমার জানা নেই যে হয়তোবা ট্যাঙ্ক এখানে আছে কিনা। ধারণা করা হচ্ছে হয়তোবা এই ট্যাঙ্ক ছাড়া বাকি সব প্রকারের যুদ্ধ সরঞ্জাম এই আব্রাহাম লিঙ্কনের মধ্যে তারা যুক্ত করেছে। আর আব্রাহাম লিঙ্কন যদি কোনো রাষ্ট্রের উপকণ্ঠে আসে, তাহলে সেই রাষ্ট্রের কিন্তু ঘুম হারাম হয়ে যায়। কারণ যদি বন্ধুত্বের ক্ষেত্রে আসে সেটা এক কথা, যদি সামরিক কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আসে, তাহলে কিন্তু আব্রাহাম লিঙ্কন আসা মানেই বুঝতে হবে যে আমেরিকার বিশাল প্রস্তুতি আছে এবং আক্রমণের জন্য সবাই ভীত অবস্থা থাকে। আর সে আব্রাহাম লিঙ্কন কিন্তু আজকে প্রায় 9 মাসেরও বেশি সময়, অর্থাৎ 271 দিন, 271 দিন পর্যন্ত লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে অবস্থান করছে। উদ্দেশ্য কি? ইরানে আক্রমণ করার জন্য। আর আব্রাহাম লিঙ্কন সহ আরো বেশ কয়েকটি জাহাজ আমেরিকা সেখানে সার্বক্ষণিকভাবে মোতায়েন করে রেখেছে। এই কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু ইরানকে ধমকের উপর রাখছেন যে ইরানকে আগামীকাল এটা করবো, পরশু এটা করবো, ইত্যাদি ইত্যাদি ব্রিফিংস। তবে গত সপ্তাহখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এ ধরনের বক্তব্য থেকে একটু বিরত আছেন। তো দর্শক, এবার আসি কেন আমেরিকান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এই আব্রাহাম লিঙ্কনে যে বললাম 271 দিন পর্যন্ত আব্রাহাম লিঙ্কন সাগর অবস্থান করছে। আর 271 দিনের মধ্যে যে সেনাবাহিনীগুলো এখানে ছিল, আমেরিকান নৌবাহিনীর সদস্য, তারা এখানে অপেক্ষা করতে করতে তাদের জীবনটা একঘেয়ে হয়ে গেছে এবং তারা দেখা পাচ্ছে না তাদের পরিবারবর্গদের সাথে, যোগাযোগ করতে পারছে না তাদের আত্মীয়স্বজনের সাথে। তারা এখানে থাকতে থাকতে অনেকটা নিজেদের মধ্যে তাদের একটা বিতৃষ্ণা চলে এসেছে এবং তাদের সামনে শুধু যুদ্ধ, হয়তো মৃত্যু, বেঁচে থাকা, এই দুটো চিন্তায় কিন্তু বারবার ঘুরে আসছে। এখান থেকে পালানোর কোনো উপায় নেই। পাশাপাশি এই জাহাজ এমন একটা জায়গায় অবস্থান করছে, সেখানে শুধু পানি আর পানি, চতুর্দিকে ছাড়ার কিছুই নেই। যদিও জাহাজের মধ্যে থাকার জায়গা, সেখানে ঘোরাঘুরির জায়গাও আছে, তবে
এই সেনাবাহিনীগুলো, সেনা সদস্যগুলো 271 দিন পর্যন্ত টানা সমুদ্রের মধ্যে অবস্থান করে তাদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। আর যার কারণে তারা অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং বিভিন্ন কারণে হয়তোবা একজনের সাথে একজনের বাকবিতন্ড হতেই পারে। যে কোনো একটা কারণ ধরে আসলে সঠিকভাবে কারণটা কিন্তু এখন উদ্ঘাটন করা হয়নি। তবে ইরানের মেহের নিউজের বরাতে বলা হয়েছে যে সেখানে প্রচন্ড গোলাগুলি হয়েছে এবং গোলাগুলিতে 7 জন আমেরিকান নৌবাহিনীর সদস্য, নৌবাহিনীর সেনা মারা গেছে এবং আরো হতাহত হয়েছে। প্রিয় দর্শক, এটা কিন্তু একটা ছোটখাটো মেসেজ নয়। এই মেসেজের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির একটা চিত্র উঠে এসেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির একটা চিত্র কিন্তু বিশ্ববাসীর সামনে চলে এসেছে। এছাড়াও ইরান প্রায় প্রতিদিনই ছোটখাটো হামলা করে চলছে হরমুজের আশপাশে, মার্কিন বিভিন্ন রকমের রণতরীতে প্লাস বিভিন্ন রকমের মার্কিন মালপুষ্ট নৌযানের মধ্যে ইরান প্রায় ছোটখাটো হামলা করে আসছে। অতীতে এই ছোটখাটো হামলার রেশ ধরে কিন্তু ইরানে আমেরিকা বড় ধরনের হামলা শুরু করত, কিন্তু বিগত প্রায় 1 সপ্তাহ 15 দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই সমস্ত হামলায় চুপ আছে, কোনো কথা কিন্তু তারা বলছে না। এদিকে যে চুক্তিটির বিষয়ে কথা শোনা যাচ্ছে, সেই চুক্তি নিয়ে কিন্তু যথেষ্ট তোড়জোড় শুরু করেছে পাকিস্তান এবং পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে শোনা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী তিনি স্বয়ং ইরানে গেছেন, কারণ 60 দিনের যে যুদ্ধবিরতি ছিল সেটা আগামী রোববার শেষ হওয়ার কথা। আর সেটা যদি শেষ হয়ে যায় তখন নতুন করে যাতে আবার এই ধরনের ধারা অব্যাহত থাকে সেজন্য উভয় পক্ষকে এই চুক্তিপত্রে সাইন করার জন্য তারা দৌড়াদৌড়ি করছেন এবং তোড়জোড় করছেন। তবে ধারণা করা হচ্ছে হয়তোবা তাদের এই দৌড়াদৌড়ি বা তোড়জোড় হয়তোবা ফলপ্রসূ হতে পারে, ফলাফল পজিটিভ আসতে পারে। ইরানও এই বিষয়ে পজিটিভ তাদের মন্তব্য দিয়েছে এবং পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে কিন্তু চুক্তির বিষয়ে অগ্রগতির বিষয়ে অনেক কথা পাকিস্তানের পক্ষ থেকে শোনা যাচ্ছে। তো নির্ভরযোগ্য তথ্য থেকে আসলে আমরা কোনো এখনো ফাইনাল রেজাল্ট পাইনি, সেজন্য আপনাদেরকে সঠিক রেজাল্ট দিতে পারছি না। তবে চুক্তি পজিটিভ বলেই সবাই মন্তব্য করছেন। তো দেখা যাক আসলে এই 60 দিনের যুদ্ধবিরতিতে সবাই সাইন করে কিনা দুই পক্ষ, এবং এই যুদ্ধবিরতি আসলে কতদিন আরো বর্ধিত হয় সে বিষয়ে আমরা আপডেট তথ্য পেলে আপনাদেরকে সব তাড়াতাড়ি জানাবো। তবে ওমানের সাথে ইরানের যে চুক্তি হয়েছে সেই চুক্তির বিষয়ে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ বলেছে ওমানের সাথে যে চুক্তি হয়েছে সেটাকে অবশ্যই আমেরিকার সাথে শান্তি চুক্তি হিসেবে কিন্তু বিবেচনা করা ঠিক হবে না। তারা গণমাধ্যমে ক্লিয়ার করেছে ওমানের সাথে চুক্তিটা হচ্ছে ভিন্ন, ওমানের সাথে এটা হচ্ছে ইরানের ভিন্ন বিষয় এবং আমেরিকার সাথে সেটা হচ্ছে ইরানের বিষয়। তবে বর্তমানে ইরানের নিরাপত্তা কাউন্সিলের চিফ সেক্রেটারি যিনি আছেন, যে মহসিন রেজাই, যিনি নতুন দায়িত্বপ্রাপ্ত পেয়েছেন গত পরশুদিন, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমেরিকার সাথে সম্পূর্ণ যুদ্ধ বন্ধ হওয়ার আগ পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। তার সাফ কথা। তিনি একজন শক্ত আয়রনম্যান অর্থাৎ লৌহ মানব হিসেবে খ্যাত ইরানে। তিনি যা বলেন তা করেন এবং তিনি কখনো ইরানের স্বার্থের বাইরে এক চুলও তিনি সহ্য করেন না এবং তিনি কখনো ইরানের স্বার্থের বাইরে কিছু দেখেন না বলে ধরনের একটা কথা ইরানে কিন্তু জারি আছে এই মহসিন রেজাইকে নিয়ে। এই মহসিন রেজাইয়ের কিন্তু দীর্ঘ একটা সামরিক ইতিহাস আছে, সেই ইতিহাস এখন বলার আসলে দর্শক সময় নেই। তবে সংক্ষেপে এটুকুই বলছি যে উনি একজন আয়রনম্যান, লৌহ মানব, তার মুখ থেকে যারা বাইর হয় তিনি সেটা কার্যকর করে ছাড়েন। আর সে মহসিন রেজাই এখন ডক্টর আলী লারিজানি, যাকে হত্যা করা হয়েছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানে, এই আলী লারিজানির চেয়ারে নতুন করে গত পরশুদিন থেকে মহসিন রেজাইকে কিন্তু নিযুক্ত করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। আর মহসিন রেজাই এই চেয়ার থেকেই আজকে ঘোষণা দিয়েছেন যে আমেরিকার সাথে যুদ্ধ পুরোপুরি বন্ধ হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। প্রিয় দর্শক, এরপর আসছি আমরা পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে, অনেকে সেটাকে মুসলিম ন্যাটো হিসেবে আখ্যায়িত দিচ্ছেন। সেই চুক্তি নিয়ে আজকে এরদোয়ান কিছু কথা বলেছেন, যে কথাগুলির ব্রিফিংসটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। এরদোয়ান বলেছেন যে এই চুক্তি শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ ত্রিদেশীয় চুক্তি হিসেবে কিন্তু বিবেচনা করা ঠিক হবে না, ভবিষ্যতে হয়তো এই চুক্তিতে আরো অনেক নতুন দেশ আসতে পারে। দর্শক, এই কথার মধ্যে হয়তোবা ইঙ্গিত আছে যে এই মধ্যপ্রাচ্যে আরো অনেকগুলি মুসলিম কান্ট্রি, মিশর, কাতার, কুয়েত সহ মালয়েশিয়া, ওদিকে ইন্দোনেশিয়া, সাউথ এশিয়ার অনেকগুলো রাষ্ট্র কিন্তু এই চুক্তিতে আসতে পারে।
তার ইঙ্গিতে এটাই বোঝা যাচ্ছে, এবং ভবিষ্যতে এটা হয়তো বড় ধরনের কোনো একটা জোট হতে পারে পৃথিবীতে। তবে এই জোটের যে উদ্দেশ্যগুলি তিনি আহ, পুরোপুরি ক্লিয়ার করেননি, জাস্ট একটু ইঙ্গিতে বলেছেন যে এই চুক্তির মধ্যে প্রধান যে চুক্তিটা সেটা হলো, একটা দেশ যদি তাদের শত্রু দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে সব দেশই কিন্তু আক্রান্ত হয়েছে বলে মনে করবে। অর্থাৎ বর্তমান যে তিন দেশ আছে, তিনও দেশটাই, অর্থাৎ তিনটি দেশই আক্রান্ত হয়েছে বলে তারা মনে করবে, এবং তিন দেশ একসাথেই ওই শত্রুকে তাদের শত্রু হিসেবে বিবেচনা করে তাদেরকে মোকাবেলা করবে। প্রিয় দর্শক, এখন ভাবেন যদি এই জোটের সাথে গালফের আরো অনেকগুলো রাষ্ট্র একসাথে হয়ে যায়, ধারণা করা হচ্ছে হয়তোবা খুব সম্প্রতি আরো কয়েকটা রাষ্ট্র এখানে একসাথে হতে পারে। এরপর সেখানে যদি দক্ষিণ এশিয়ার অনেকগুলো রাষ্ট্র যদি একসাথে হয়ে যায়, তাহলে অবশ্যই সেখানে আর একটা বলয় তৈরি হবে এবং একটা শক্তিশালী জোট হতে পারে। এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সামরিক সেনাবাহিনীর সংখ্যা কিন্তু কম নেই, অনেক বড় ধরনের সেনাবাহিনীও আছে। তাছাড়া পাকিস্তান পারমাণবিক রাষ্ট্র, তো তারা প্রয়োজনে চুক্তির ক্ষেত্রে হয়তো বা অন্যান্য দেশের জন্য হয়েও তারা তাদের পারমাণবিক শক্তিও সেখানে নিযুক্ত করতে পারে। এ ধরনের হয়তো বা কোনো চুক্তি মাধ্যমে এ ধরনের কোনো আশ্বাস হয়তো বা ধরনের এই ব্রিফিংস থেকে বিশ্লেষকরা পাচ্ছেন বলে তারা অনেকে মন্তব্য করছেন। পাশাপাশি এই জোট যদি তৈরি হয় তাহলে বিশ্বে কিন্তু আরেকটা শক্তির বলয় নতুন করে তৈরি হবে। দর্শক, এর পাশাপাশি এখানে আরেকটা কথা বলে রাখি, যে কথাটা আমাদের সর্বশেষ ছিল তা হলো ভারতকে নিয়ে, যে ভারত মধ্যপ্রাচ্য থেকে আবারও কিন্তু তারা তারা আলাদা হয়ে বা মধ্যপ্রাচ্য থেকে তারা ভারত বয়কট হয়েছে, এ ধরনের কথা। মূলত বিষয়টা হলো, এই ভারত তাদের যে বিজেপি সরকার বর্তমান শাসন করছে, বিজেপি সরকারের কিছু কিছু পররাষ্ট্রনীতি, বৈদেশিক নীতি কিন্তু তাদেরকে আরো মূল্যায়ন করার দরকার ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ ভারত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের যে দখলদার রাষ্ট্র, অর্থাৎ নেতা কাকু যেটাকে আমরা বলি, সেই নেতা কাকুর রাষ্ট্রের সাথে তাদের খুব দহরম মহরম, এবং তারা তাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ মহত্বপূর্ণ অবস্থানে আছেন। এবং দীর্ঘদিন ধরে যে তারা ফিলিস্তিনে, অর্থাৎ নেতা কাকু দখলদার রাষ্ট্রটি যে ফিলিস্তিনে তারা গণহত্যা চালিয়ে এসেছে, শিশু হত্যা করেছে, ভারতের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় এই হত্যার পক্ষে চলে গেছে। আর এই বিষয়টাই কিন্তু সারা পৃথিবী, গালফ সহ বিশেষ করে যে সমস্ত রাষ্ট্রের সাথে ভারতের স্বার্থ সংশ্লিষ্টতা আছে, তারা কিন্তু সেটাকে কোট করেছে এবং তারা সেটা মাইন্ডে নিয়েছে। আর এই জোটে, যে জোটটা তৈরি হয়েছে, সেই জোটে হয়তো ভারতকে কোনো আমন্ত্রণ জানানো না হতে পারে, ভারতকে হয়তো বা সেখান থেকে তারা কখনোই আমন্ত্রণ জানানো হবে না, বা তারা ভারতকে কখনো অ্যাকসেপ্ট করবে না। এ ধরনের একটা মানে ভাবমূর্তি বিশ্লেষকরা দেখছেন বলে তারা অনেকের মন্তব্য করছেন। তো যদি এ ধরনের যদি বিষয় তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের জন্য ভবিষ্যতে সেটা বিষম একটা কাল হয়ে দাঁড়াবে। আর এটার জন্য কিন্তু ওই দেশগুলোকে দায়ী করলে হবে না, মূলত ভারতের যে পররাষ্ট্রনীতি এবং তারা যে অবস্থায় এতদিন পর্যন্ত ভারতকে তারা চালিয়ে এসেছে পৃথিবীর দুয়ারে, সেটাই কেউ দায়ী। পাশাপাশি এই জোটের সাথে চীনেরও হয়তো একটা ভালো সম্পর্ক থাকতে পারে। আর সেক্ষেত্রে ভারতকে ডিঙিয়ে চীনের সাথে যদি তাদের সম্পর্ক ভালো তৈরি হয়, তাহলে ভারতের অবস্থা কি হতে পারে? প্রিয় দর্শক, আপনারা মন্তব্য করবেন। আমি মনে হয় বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার একটু করতে পেরেছি। তো প্রতিটা রাষ্ট্রই কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে এমন একটা ব্যবস্থাপনা, এমন একটা সিস্টেম বা এমন একটা আস্থা তৈরি করা উচিত যে তারা আসলে কোনো দেশের প্রতি অ্যাগ্রেসিভ নয়। তারা বিশেষ করে সমস্ত দেশের ভালোর প্রতি তাদের সমর্থন আছে, তবে খারাপের প্রতি তাদের কিন্তু সমর্থন তারা দিতে পারবে না। এ ধরনের একটা অ্যাঙ্গেল থেকে, একটা কর্নার থেকে পররাষ্ট্রনীতি সাজানো উচিত। প্রিয় দর্শক, আমাদের এই কথার সাথে আপনাদের মন্তব্য বা আপনাদের কমেন্ট যদি মিলে যায়, তাহলে আমাদের অবশ্যই বক্সে আপনারা কমেন্ট করবেন, এবং আমাদের আরো তথ্যগুলি নিয়ে আপনাদের যদি কোনো সমালোচনা করতে ইচ্ছে, আপনারা সমালোচনা করতে পারেন। তো দর্শক, আজকে আপনাদের জন্য আমি আর বেশি দীর্ঘিত না করে একটা কথা বলতে চাই, তা হলো মধ্যপ্রাচ্য এবং ইরান আমেরিকা নিয়ে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দ্রুত চেঞ্জ হচ্ছে।
আর এই পরিবর্তনের যে তথ্যগুলি আমরা আমাদের ডেস্কে খুব দ্রুত পাই, সেটা আপনাদের সামনে আমরা দ্রুত নিয়ে আসার চেষ্টা করি। আগামীতে আরো নতুন তথ্য নিয়ে আমরা আপনাদের জন্য পরিবেশ তৈরি করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।